morning. আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আমাকে শুনতে পাচ্ছো। তো দেখো, আমরা পড়ছিলাম হচ্ছে ইলিয়াড নিয়ে। হুম ইলিয়াডের এটা হচ্ছে পার্ট 1। ইলিয়াডের পার্ট 1। আজকে আমরা হচ্ছে পড়বো পার্ট 2। তোমাদেরকে এটা দিয়ে দিয়েছি। আচ্ছা, পার্ট 2 আমরা পড়বো। আমি পার্ট 2 এর ইলিয়াড। তো আমরা পড়েছিলাম এই পর্যন্ত গতদিন। বাংলাদেশের খেলার চাপে আমরা ওই দিন আর ক্লাস বেশি দূর আগাইনি, তাই না? তো আজকে আমরা এখান থেকে ক্যারেক্টার লিস্ট থেকে আমরা শুরু করব, এবং এইখানে আমরা পড়বো। আর আরেকটা জিনিস, ওই যে আমি আমি প্রায়ই বলে থাকি যে এই ক্যারেক্টার গুলো যখন আমরা প্রাচীন ক্যারেক্টার গ্রিক ক্যারেক্টার গুলো পড়বো, তখন এই ক্যারেক্টার গুলোর অনেকগুলো নাম বা অনেকগুলো জায়গার নাম, অনেক কিছুর প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটু হেরফের হবে। আমার প্রোনাউন্সিয়েশন আরেকজনের সাথে মিলবে না, আরেকজনের সাথে মিলবে না। তবে আমি সবসময় যেটা করে থাকি, আমি এটাতে প্রোনাউন্সিয়েশনটাতে অত গুরুত্ব দেই না, আমি এটাতে বানানটাকে গুরুত্ব দেই। কারণ বানান ভুল গেলে আমার মার্কস কাটা যাবে, প্রোনাউন্সিয়েশন ভুল গেলে আমার মার্কস কাটা যাবে না, আর এগুলোর প্রোনাউন্সিয়েশন আর জীবনে দরকার হবে না। তো এই জন্য তোমরা এই পলিসি মেনটেন করতে পারো, তবে এটাও ঠিক রেখো, তোমরা প্রোনাউন্সিয়েশনটাও ঠিক রাখতে পারো। ওকে। তো আমরা আজকে থেকে এখান থেকে শুরু করব। আর চলো এখান থেকে শুরু করি। এখানে আমরা পড়তে গিয়ে তিনটা গ্রুপ পাবো। হুম, তিনটা তিনটা চারটা গ্রুপ পাবো, যে গ্রুপগুলো ক্যারেক্টারের গ্রুপ আর কি। একটা হচ্ছে আহ আকায়ান যে হিরো, বা বলতে পারো যে গ্রিকদের গ্রিক দলের যে হিরো, তাদের আমরা একটা দল পাবো। এরপর আমরা আকায়ান ওয়ারিয়র্স, তাদের দলের যোদ্ধা যারা রয়েছে, সাধারণ যোদ্ধা, তাদের একটা লিস্ট পাবো। বা শুধু যোদ্ধাই না, মানে প্রধান প্রধান ক্যারেক্টার আর কি যারা, তারা পাবো। তারপরে আমরা পাবো হচ্ছে ট্রোজান হিরো, ট্রোজান বা ট্রয় নগরীর পক্ষে যারা কাজ করেছে সেই সমস্ত হিরোদেরকে পাবো আমরা, যোদ্ধাদেরকে পাবো। এরপরে পাবো ট্রোজান ওয়ারিয়র, ট্রোজানদের দলের আরো যে বীর যোদ্ধা বা প্রধান ক্যারেক্টার যারা রয়েছে, নারী ক্যারেক্টার যারা রয়েছে, তাদেরকে আমরা পাবো। ফাইনালি আমরা পাবো হচ্ছে গড অ্যান্ড গডেস। হুম মানে এটাই হচ্ছে মেইন বদমাস। আমি সবসময় বলে থাকি যে এইগুলো আসলে বদমাস। তো এই মেইন বদমাস গুলোকে আমরা পাবো, এই গডস কে এবং গডেস পাবো মনে হয় আলাদা করে, দেখি দাঁড়াও। না, এখানে গডস না, আমরা গড অ্যান্ড গডেস, গডস অ্যান্ড গডেসেস, গডস অ্যান্ড গডেসেস আমরা এটা পাবো। তো এইটা, এই ক্যারেক্টারের যদি এটা মাথায় রাখো, তাহলে তোমাদের ক্যারেক্টার গুলো ইজি হয়ে যাবে, অনেক ক্যারেক্টার হলেও ইজি হয়ে যাবে। আর ক্যারেক্টার গুলো, এই ক্যারেক্টার গুলো মনে রাখতে হবে তোমরা। ফোর্থ ইয়ার যেহেতু, মাস্টার্সে ইয়ে ভাইভাতে গেলে বলা যায় না, ধরতে পারে যে একিলিস সম্পর্কে কি জানো। তারপরে হয়তো বললো যে তোমার হেলেন সম্পর্কে কি জানো। এই জন্য এইগুলো ভালো করে পড়বা, অন্তত ইলিয়াডটা ভালোভাবে। ইলিয়াড এত ভালো করে পড়তে হবে। ইলিয়াডেরও ইয়ে আছে, ওই যে মুভি টুবি এটা সেটা দেখবা, বই টই পড়বা, বাংলা ট্রান্সলেশন পড়বা, তাহলে দেখবা যে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইলিয়াড এত ভালো করে পড়তে হবে, তুমি যেখানেই যাবা চাকরির ভাইভা দিতে হবে, যদি বেসরকারি লাইফ কোথাও যাও, দেখবা যে তুমি একটা অন্য সেক্টরে চাকরির ভাইভা দিতে গেছো, কিন্তু দেখতেছো যে ওখানেও গিয়ে তোমাকে বলবে, যেমন বলবে হচ্ছে ইডিপাস থেকে প্রশ্ন করতে পারে, ইডিপাস রেক্স থেকে। তারপরে প্রশ্ন করতে পারে হচ্ছে প্যারাডাইস লস্ট থেকে। তারপরে প্রশ্ন করতে পারে এই ইলিয়াড থেকে। ট্রয়, ট্রয় কি জিনিস, ট্রয়, ট্রয় সম্পর্কে কি জানো, এরকমটা তারা বলবে। তারপরে এরকম আরো অনেক বিষয় রয়েছে যেগুলো থেকে তোমাকে প্রশ্ন করবে, তবে এগুলো বিখ্যাত আর কি। তারপরে ওই যে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, ওইখান থেকে প্রশ্ন করবে। এগুলো চাকরি লাইফে হয় আর কি। ওকে, তো চলো আমরা এখান থেকে শুরু করি। In the Iliad, certain heroic characters play major roles in the battles, even though the reader knows that many more common soldiers must be involved.
বলা হচ্ছে যে ইলিয়াডের ভেতরে অনেক হিরোইক ক্যারেক্টার্স রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুদ্ধের ময়দানে। এবং আমরা যারা রিডার আমরা জানি এর পাশাপাশি আরো কিছু কমন সোলজারও রয়েছে যারাও ইনভলভ ছিল। দ্য হিরোজ হাউএভার আর প্রেজেন্টেড লিটারেলি অ্যাজ গ্রেটার হিউম্যান বিংস দেন দ্য অর্ডিনারি ওয়ারিয়ার্স। অর্ডিনারি ওয়ারিয়ার্স এর চাইতে আমাদের এই হিরোদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে বা গ্রেটার হিউম্যান বিং হিসাবে এটাকে তোমার ইয়ে করা হয়েছে, মানে তুলে ধরা হয়েছে। এটা মনে করো ক্রিকেট দলের এই এই হিরো যারা যারা ক্রিকেট দলের ধরো টপ অর্ডারের ব্যাটসম্যানেরা, আর ওয়ারিয়র যারা তারা হচ্ছে তোমার মিডল অর্ডারের ব্যাটসম্যান। সাম মে হ্যাভ এ ডিভাইন অর সেমি ডিভাইন প্যারেন্টস। কিছু ক্যারেক্টার আছে যাদের প্যারেন্টস হচ্ছে ডিভাইন, মানে তাদের পিতামাতা হচ্ছে গড বা গডেস। আবার কিছু আছে গড এবং হিউম্যান, এই দুইটার কম্বিনেশনে তৈরি হয়েছে একটা, এরকমও আছে। আচ্ছা, দো দ্য হিরো হিমসেলফ ইজ স্টিল মর্টাল অ্যান্ড সাবজেক্ট টু ডেথ। যদিও হিরো এখনো, মানে হিরো হচ্ছে মর্টাল, সে মারা যেতে পারে, বা সাবজেক্ট টু ডেথ, সে হচ্ছে মৃত্যুর মানে সাবজেক্ট হতে পারে আর কি, সে মারা যাবে। আনলাইক দ্য গড, যেখানে গডেস বা গডরা মারা যায় না। আমরা যেমন দেখেছি যে ক্লাসিক্যাল ম্যাক্সিমাম রাইটিং এর ভেতরেই আমরা দেখেছি গডদের, বিশেষ করে জিউস, তারপরে আফ্রোদিতি, হেরা, এদের একটা তোমার ছলাকলা আমরা দেখেছি। বাট মানে ম্যাক্সিমাম রাইটারদের ক্ষেত্রেই, বা ডেলফি কোরাকল, এদের এদের লাইফ, মানে এরা হচ্ছে অমর। এরা এরা ওই আগেকার ওই মিথোলজি থেকে তারা এসেছে। বাট অনেক জিনিস, যেমন একিলিস যখন মারা গেল এরপরে কোনো জায়গায় আমরা একিলিসের আর কোনো ভূমিকা পেয়েছি, পাইনি। কারণ একিলিস হচ্ছে গডদের দ্বারা তোমার হচ্ছে একজন হিউম্যান, সে মারা গেছে। আচ্ছা, হিরোস আর সাস হিরোস আর সাস স্ট্রেচার। আচ্ছা, এটা আমাদের এগুলো দরকার নেই, হ্যাঁ, আমরা মেইন করার কথা হচ্ছে আমরা চলে যাবো এখানে একিলিস। একিলিস সম্পর্কে আমরা কি জানতেছি, এগুলো আমাদেরকে জানতে হবে না ওরকম ভাবে। এগুলো তোমরা ফার্দার যদি পড়াশোনা করতে মন চায় যে দেখি এখানে কি আছে, তখন এগুলো পড়বা। হুম। তাহলে আমরা চলো একিলিস সম্পর্কে পড়ি। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য ইলিয়াড অ্যান্ড দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র ইন দ্য আকায়ান আর্মি। বলা হচ্ছে যে সেন্ট্রাল ক্যারেক্টার, ইলিয়াডের সেন্ট্রাল বা প্রধান ক্যারেক্টার এটা। এবং এই যে আর্মি আর্মি দলের, গ্রিক আর্মি দলের হচ্ছে প্রধান যোদ্ধা হচ্ছে একিলিস। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্ল ইন দ্য টেম্পারামেন্ট অফ একিলিস ইজ হিজ এক্সেসিভ প্রাইড। বলা হচ্ছে তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভুল বা যে ত্রুটি তার ক্যারেক্টারের, সেটা হচ্ছে তার প্রচন্ড রকমের গর্ববোধ রয়েছে। হ্যাঁ, সে বীর, এই বীরের কারণে তার বিশাল একটা গর্ব। এবং তার যে মেজাজ, প্রচন্ড ইয়ে মেজাজ। হি ইজ উইলিং টু সাবভার্ট দ্য গুড অফ দ্য হোল আর্মি অ্যান্ড টু endanger the lives of those who are closest to him to achieve emotional blackmail। বলা হচ্ছে সে, মানে অন্য যে ভালো ক্যারেক্টার গুলো রয়েছে তাদের লাইফটাকেও সে ইনডেঞ্জার করতে পারে। তার ওই রকমের কোনো রকমের ফিলিংস নাই আর কি। সে যে কোনো ভালো ক্যারেক্টার যারা রয়েছে তার আশেপাশে তাদের লাইফটাকেও সে ধ্বংস করে দিতে পারে। উইলিং টু সাবভার্ট, সাবভার্ট বলতে তোমার ধ্বংস করা, ধ্বংস করতে পারে। এবং আচ্ছা, এমনকি হোল আর্মি, পুরো আর্মি যে তাদের যে দলটা, সেই দলটাকেও সে ধ্বংস করে দিতে পারে। অ্যান্ড টু এন্ডেঞ্জার দ্য লাইফস অফ দোজ হু আর ক্লোজেস্ট টু, এবং তার আশেপাশের যে লোকজন যারা ক্লোজেস্ট তাদের লাইফটাকে সে বিপদাপন্ন করতে পারে। টু অ্যাচিভ ইমোশনাল ব্ল্যাকমেইল, ইমোশনাল ব্ল্যাকমেইলটাকে অ্যাচিভ করার জন্য, মানে নিজের ইগোটাকে ধরে রাখার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। চিফ ভার্চু, তার যে প্রধান ভার্চু সেটা হচ্ছে, তার প্রধান গুণটা হচ্ছে ফাইটার, সে একজন যোদ্ধা। হিজ হিউম্যানিটি স্টেমস ফ্রম হিজ গ্রেট প্যাশনস। তো তার যে হিউম্যানিটির যে প্যাশনসটা রয়েছে, বলা হচ্ছে যে এটা স্টেপস স্টেপস ফর্মস, মানে তার মানবতা, তার মহান আবেগ থেকে মূলত এসেছে। হুম, তার যে কিছুটা মানবতা, সে মানবতাটা এসেছে তার মহান বা সবচেয়ে বড় যে আবেগ, সে আবেগ থেকে। এখানে আমরা তার এক জায়গায় একটু মানবতা দেখতে পাবো, সে এক জায়গাটা হচ্ছে ওই
নাটকের শেষের দিকে হেক্টরের বডি নিয়ে, হেক্টরকে মেরে ফেলে। হেক্টরকে মেরে ফেলার পরে হেক্টরের বডি নিয়ে এসে পুরো ট্রয় নগরী জুড়ে সে টেনে হিঁচড়ে বেড়ায় আর কি, গাড়ির পেছনের দিকে তার বডিটা লাগিয়ে সে টেনে হিঁচড়ে বেড়ায়। তো ওই সময়টাতে হেক্টরের বাবা কিং প্রায়াম সে গিয়ে তার ছেলের বডিটা ভিক্ষা চায়, এবং তখন সে ছেড়ে দেয় আর কি। মানে ওই একটা জায়গায় একটু, মানে সে যে তার বাবা গিয়ে যেহেতু রিকোয়েস্ট করতেছে, সে আর সেখানে ওইটাতে ফেলতে পারেনি। ওই একটা জায়গায় আমরা হিউম্যানিটির টাচ পাবো। আর একটা জায়গায় পাবো তার যে বন্ধু প্যাট্রোক্লাস, প্যাট্রোক্লস মনে হয়, বা প্যাট্রোক্লাস যাই হোক, তাকে হত্যা করে হেক্টর। তো সেই হত্যা করার কারণে সে মূলত দ্বিতীয়বার এই যুদ্ধে অংশগ্রহণ করে। সে প্রথম দিকে অ্যাগামেমননের সাথে একটা ঝামেলায় বাঁধে, এবং ঝামেলা বাঁধার কারণে সে এইটা ছেড়ে চলে যায়, যুদ্ধ করবে না সে। কিন্তু পরবর্তীতে যখন প্যাট্রোক্লাসকে হেক্টর হত্যা করে, তখন সে তার বন্ধুর এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে যুদ্ধে ঝাঁপায় পড়ে। তো এই যে তার বন্ধুর প্রতি তার যে মানবতাবোধ, এই দুইটা জায়গায় আমরা তার মানবতাবোধ দেখতে পাবো। অ্যাগামেমনন, এ ওয়েল মিনিং বাট ইরিজোলুট কিং অফ মাইসিনা, বা মাইসিন যেটা বলো, কমান্ডার ইন চিফ অফ দ্য এক্সপিডিশন এগেনিস্ট ট্রয়। বলা হচ্ছে যে এই অ্যাগামেমনন সে একজন হচ্ছে, বলতে পারো যে ভালো ক্যারেক্টার, হ্যাঁ, ওয়েল মিনিং, কিন্তু সে হচ্ছে মানে একজন অপ্রতিরোধ্য রাজাও। ইরিজলুট কিং বলতে অপ্রতিরোধ্য একজন রাজা। এবং কমান্ডার ইন চিফ, সে হচ্ছে এই যে এক্সপিডিশন, এই যে অভিযানটা চালাচ্ছে গ্রিক বাহিনী, সেই বাহিনীর হচ্ছে একজন কমান্ডার, সে প্রধান কমান্ডার হচ্ছে সে। এবং একিলিসের চাইতেও তার ওপরের পদ। হ্যাঁ, একিলিস যোদ্ধা, কিন্তু এ হচ্ছে কমান্ডার, কমান্ড করতেছে। হি ইজ এ ব্রাদার অফ মেনেলাউস, মেনেলাউসের ভাই সে, অর্থাৎ হেলেনের হাজবেন্ড যে মেনেলাউস, সেই মেনেলাউসের ভাই হচ্ছে অ্যাগামেমনন। এই মেনেলাউসের মৃত্যুর পরে অ্যাগামেমনন হয় হচ্ছে কিং। এবং অ্যাগামেমননের লাইফের হিস্ট্রি আমরা এই যে পরের রাইটিংটাতেই পাবো। অ্যাগামেমননের নিয়ে আমাদের পড়তে হবে আর কি, ওটা আরেকটা ট্র্যাজেডি। চিফ ভার্চু, তার প্রধান যে গুণ সেটা হচ্ছে বিং আ কিং, সে একজন রাজা হিসেবে খুবই সৎকর্মপরায়ণ একজন রাজা। তো সেই রাজা হিসাবে আমরা তার ইয়ে পাবো। ইনফ্যাক্ট আমরা যখন অ্যাগামেমনন পড়বো, তখন আমরা দেখতে পাবো যে অ্যাগামেমননের ওয়াইফ অ্যাগামেমননকে হত্যা করতেছে। কেন? কারণ সে হচ্ছে তার মেয়েকে ওই যুদ্ধ থেকে ফিরে আসার সময় সে হত্যা করেছে, বা বলি দিয়েছে বলতে পারো। ওই যে জীবন উৎসর্গ করে না, এরকম জীবন উৎসর্গ করেছে। কারণ তারা একটা সময় গিয়ে গডদের রোষানলে বা যেভাবে হোক একটা সমস্যায় পড়ে, এবং ওইটা আমরা পড়বো আর কি নেক্সট স্টোরিতেই। তো ওইখানে তাদের সেনাবাহিনীটা আর আগায় আসতে পারতেছে না, ফিরে আসতে পারতেছে না। তখন ওইখানে একজন কুমারী মেয়ে বা এরকম একজনকে তোমার ইয়ে দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, এবং তখন অ্যাগামেমনন তার নিজের মেয়েকে এটা করে। এবং এর ফলে অ্যাগামেমননের ওয়াইফ সে খুবই রেগে যায়, এবং অ্যাগামেমনন যখন বাড়িতে ফিরে আসে তখন তাকে সে সামহাউ কিল করে। তো এটা আমরা নেক্সট স্টোরিতেই পড়তে পারবো। কিন্তু স্যার মুভিতে তো দেখানো হয়েছে যে আগামেমননের মেয়ে ওই যুদ্ধে ওইখানে গ্রিক পক্ষরা আর কি ওকে তুলে নিয়ে গেছিল, পরে হচ্ছে একিউস ওকে আহ, মানে বাঁচায়, আর লাস্ট পর্যন্ত একিউসের সাথে ওর একটা ভালোবাসার সম্পর্ক দেখানো হয় মুভিতে। অ্যাগামেমনন মুভিতে না ট্রয়ের মুভিতে, কোনটা দেখতেছো? ট্রয়ের মুভিটা যেটা আপনি কালকে লিংক হ্যাঁ, দিয়েছিলেন। তো ওইটাতে তো অ্যাগামেমননের কাহিনী আসে নাই। স্যার এটা তো প্রায়ামের মেয়ে ছিল মেবি। হ্যাঁ, ওইটাতে প্রায়ামের মেয়ে ছিল। ও আচ্ছা। এবং ওইটাতে ওইরকম না, মানে হয় কি, ওরা হচ্ছে ভাগাভাগি করে নেয়। তো পরবর্তীতে কি একটা সমস্যা হয়, আমি ওটা ভুলে গেছি, আমরা স্টোরি পড়লে কিছুটা হয়তো জানবো। তোমাদেরকে যে লিঙ্কটা দিয়েছি এটাতে ট্রয়ের লিঙ্ক দিয়েছি, বাট অ্যাগামেমননের আলাদা একটা স্টোরি তো আমাদের সিলেবাসে আছে, এই যে এবং এইটা এটা একটা ট্র্যাজেডি, অ্যাগামেমননের ট্র্যাজেডি। প্রাচীনকালের মানে এই রাইটিং গুলো অনেক ট্র্যাজেডি আছে। এই যে অ্যাগামেমনন, এসকাইলাস লিখেছে, এটা এটা কিন্তু হোমার লিখে নাই। হোমারের ক্যারেক্টার অ্যাগামেমননকে নিয়ে এসকাইলাস আবার আরেকটা রাইটিং লিখেছে। আমরা যেমন সফোক্লিসের একটা রাইটিং পড়ি না, ইডিপাস রেক্স। এই ইডিপাস রেক্সের পরে ইডিপাস তো কানা হয়ে গেল, এবং তারপরে তো ক্রেওন রাজা হয়। ক্রেওনের স্টোরি কি আমরা জানি? জানি না, কিন্তু
আমরা পড়েছিলাম, আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম আমাদের আরেকটা রাইটিং পড়তে হতো, সেটা হচ্ছে অ্যান্টিগন নামে পড়তে হয়েছিল। অ্যান্টিগন হচ্ছে ইডিপাসের মেয়ে, ইডিপাস এন্ড জোকাস্টার মেয়ে হচ্ছে অ্যান্টিগন। অ্যান্টিগন, ইজমিনি এবং তাদের আরেকটা ভাই ছিল। ওইখানে অ্যান্টিগনের সাথে আবার ওই ক্রেওনের একটা ঝামেলা বাঁধে। ওই অ্যান্টিগনের ওইটাও একটা ট্র্যাজেডি। তো আগেকার ওই সময়গুলোতে এই একজনের এক একজনের ক্যারেক্টার নিয়ে আরেকজন লিখেছে, ওইটা আরেকটা ট্র্যাজেডি করেছে, এরকম অনেক ডালপালা রয়েছে আর কি। তো অ্যাগামেমননটা এরকম একটা ডাল, বলতে পারো ডালপালা। His humanity stems from his mindedness that makes him a weak king. বলা হচ্ছে তার যে মানবতা, এইটা এসেছে মূলত একটা তার বড় হৃদয়ের মানে হওয়ার কারণে, বা বড় হৃদয় থেকে এসেছে, এবং এইটাই তাকে একটা দুর্বল রাজা করে ফেলেছে। মানে হয় না যে তুমি খুবই সৎ এবং খুবই বড় হৃদয়ের মানুষ, তাহলে কি হবে, মানুষ তোমার পকেট মেরে মেরে খাবে না? তোমাকে প্রশংসা করবে, আর তুমি তার পকেট থেকে 1,000 টাকার নোট দিয়ে দিলা। একটা পর্যায়ে কি হবে, তুমি ফকুর ফকির হয়ে যাবে না তুমি, তখন তোমাকে কি আর কেউ দিবে? তো আমাদের এই ব্রড মাইন্ডেড কিং হওয়ার কারণে এ দুর্বল কিং হয়ে গেছে। আচ্ছা, এই যে ডায়োমিডিস, তারপরে অ্যাজাক্স বা এজিয়াস, এই ক্যারেক্টার গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদেরকে পড়তে হবে। বাট আমি যদি তোমাদেরকে এগুলো কভার করতে চাই, তাহলে আমাদের ক্যারেক্টার পড়তে পড়তে আজকে আমরা শেষ হয়ে যাবো। তো এই জন্য আমি এখানকার মেইন মেইন ক্যারেক্টার গুলো পড়তেছি, বাট তোমরা এগুলো একটু পড়ার চেষ্টা করো। আমরা এখানকার মেইন ক্যারেক্টার দেখি। এবার আছে ওডিসাস বা ওডিসি। এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না, তারপরেও আচ্ছা, এটা আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না, এটা আমরা এইভাবে রাখি। আচ্ছা, এটা কিভাবে নো কালার করে, এই যে আমরা এখানে আর কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নাই, আমরা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার চলে যাই হেলেনে। হেলেনে চলে যাই। দেখো, অরিজিনালি ম্যারিড টু মেনেলাউস। এই মেয়েটা অরিজিনালি সে মেনেলাউস হচ্ছে, মেনেলাউস হচ্ছে একটা ওল্ড কিং, মানে বয়স্ক রাজা। তাকে সে বিয়ে করে। শি র্যান অ্যাওয়ে টু ট্রয় উইথ প্যারিস। সে প্যারিসের সাথে ট্রয় নগরীতে পালিয়ে যায় অ্যান্ড বিকেম হিজ ওয়াইফ, এবং প্যারিসের ওয়াইফ হয় সে। সাপোজলি শি ইজ দ্য মোস্ট বিউটিফুল উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এবং বলা হয় যে সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। হাউ এভার শি ইজ অলসো সেলফ সেন্টার্ড। যাই হোক, এই মেয়েটা আসলে আত্মকেন্দ্রিক, স্বার্থপর। এই হেলেনের ক্যারেক্টারটা আমরা ডক্টর ফস্টাসে পড়েছি না, থার্ড ইয়ারে? হেলেনকে পেতে চায় ডক্টর ফস্টাস। তো ব্যাপারটা হচ্ছে হেলেন, মানে এই ক্যারেক্টার গুলো অনেক জায়গাতে ব্যবহার করা হয়েছে, পরবর্তী রাইটাররা ব্যবহার করেছে। এবার আসো আমরা মেনেলাউস, কিং অফ স্পার্টা, ব্রাদার অফ অ্যাগামেমনন। মেনেলাউস হচ্ছে স্পার্টার কিং এবং ব্রাদার অফ অ্যাগামেমনন। মানে গ্রিসের একটা রাজ্য, সেই রাজ্য হচ্ছে স্পার্টা, সেই স্পার্টার কিং সে, এবং অ্যাগামেমননের বড় ভাই। হি ওয়াজ দ্য হাজবেন্ড অফ হেলেন, এবং হেলেনের হাজবেন্ড হু ওয়াজ অ্যাবডাক্টেড বাই প্যারিস, এবং যাকে প্যারিস মূলত অপহরণ করেছিল। অপহরণ ঠিক না, মানে বলতেছে এরা অপহরণ, কিন্তু সে তো স্বেচ্ছায় গিয়েছে। এরপরে আছে প্যাট্রোক্লস। এই যে প্যাট্রোক্লস, একিলিস ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড ওয়ারিয়র কম্প্যানিয়ন, এবং তার একজন সহযোদ্ধা। হ্যাঁ, অ্যাকিলিসের ক্লোজ ফ্রেন্ড এবং একজন সহযোদ্ধা। এবার আসে ট্রোজান হিরো। ট্রোজান হিরো কারা রয়েছে? শুরুতে আমরা হেক্টর। হেক্টরের বানানটা একটু খেয়াল রেখো। হেক্টরের বানান কিন্তু দুই জায়গায় দুই রকমের। বাসায়, আমাদের বাসায় আজকে, মানে আমার তো বোন একটা, তো জামাই এসেছে। তো অনেকদিন পর পর সে চাকরি করে, নারায়ণগঞ্জে থাকে, অনেকদিন পর পর আসে। তো আজকে এসেছে। তো হয় না যে বাসায় ভালো মন্দ রান্না হয়, তো ভালো মন্দ রান্নার গন্ধ আসতেছে, আর আমার তো ওইগুলো খাওয়া হবে না, কিন্তু পেটের মধ্যে তো মোচড় দিচ্ছে। যাই হোক, দেখো হেক্টর, প্রিন্স অফ ট্রয় অ্যান্ড সান অফ প্রায়াম অ্যান্ড হেকুবা। হেক্টর হচ্ছে এই ট্রয় নগরীর প্রিন্স, এবং সে হলো হেক্টর এই ট্রয় নগরীর যে কিং প্রায়াম এবং তার যে ওয়াইফ হেকুবা, এই দুইজনার ছেলে হচ্ছে এই হেক্টর। হেক্টর ইজ কমান্ডার অফ অল দ্য ট্রোজান অ্যান্ড অ্যালাইড ফোর্সেস। বলা হচ্ছে হেক্টর হচ্ছে কমান্ডার এই ট্রোজান
মানে সমস্ত যে ট্রোজান সেনাবাহিনীর যে সদস্য রয়েছে তাদের ভেতরে সে কমান্ডার, মানে চিফ কমান্ডার। এবং অ্যালাইড ফোর্স অর্থাৎ ট্রোজানদের পক্ষে আরো যারা যুদ্ধ করেছে তাদের হচ্ছে মিত্র বাহিনীর আর কি সে কমান্ডার। হি ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ট্রোজান ওয়ারিয়র, সে হচ্ছে ট্রোজান যে যোদ্ধা রয়েছে সবার ভেতরে সে হচ্ছে গ্রেটেস্ট, সবচেয়ে বড়। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট নোটেবল ক্যারেক্টার্স ইন দ্য ইলিয়াড, এবং ইলিয়াডের ভেতরে একটা নোটেবল একটা ক্যারেক্টার। He is always conscious of his duty and his responsibilities to his people and doesn't let his personal interest interfere. তিনি খুবই সচেতন তার ডিউটি সম্পর্কে এবং তার দায়িত্ব সম্পর্কে, যেটা তার লোকজনের উপরে তার দায়িত্বটা রয়েছে, তার দেশের জনগণের উপরে তার যে কর্তব্য রয়েছে সেটার উপরে। এবং তিনি তার পার্সোনাল কোনো ইন্টারেস্ট তিনি নিয়ে আসেন না তার এই দায়িত্ব থেকে, যে তাকে তোমার একটু আলাদা করবে। তিনি তার দায়িত্ব পালনে কখনোই তার পার্সোনাল আবেগকে নিয়ে আসেন না। হি ইজ ডিভোটেড অ্যান্ড লাভিং হাজবেন্ড অ্যান্ড ফাদার, তিনি একই সঙ্গে খুবই ডিভোটেড, আত্মনিয়োগ করেছেন তার দায়িত্ব কর্তব্যের প্রতি। তিনি একই সঙ্গে খুবই লাভিং হাজবেন্ড, ওয়াইফকে অনেক ভালোবাসেন, এবং একই সঙ্গে তার সন্তানদেরকেও তিনি ভালোবাসেন। আমরা দেখতে পাবো যে একটা সময় যুদ্ধের একটা পর্যায়ে হেক্টর বের হয়ে যাচ্ছে এবং তার ওয়াইফ তার ছেলে মেয়ে সবাই না করতেছে যে যেও না, যেও না, মানে তারা একটা হয় না যে কুলক্ষণ বা এরকম টাইম বা একটা জিনিস তারা আশঙ্কা করতেছে তার লাইফটা হয়তো বা, কারণ একিলিস যুদ্ধ করতে আসছে, তো তারা আশঙ্কা করতেছে হেক্টরের লাইফটা শেষও হয়ে যেতে পারে। এই অবস্থায় তার ফ্যামিলি থেকে বলতেছে তুমি যেও না, যেও না। কিন্তু সে, তার জনগণ মারা যাচ্ছে, তার সহযোদ্ধারা মারা যাচ্ছে, সে কিভাবে ঘরে থাকে? এই জন্য সে ওখান থেকে মানে চলে আসতে, তো এই জন্যই বলতেছে তার পার্সোনাল আবেগ অনুভূতি সেটা তার দায়িত্ব কর্তব্য থেকে তাকে ফেরাতে পারেনি। এবার আসে ট্রোজান ওয়ারিয়র যারা। ট্রোজান আমরা ফাইটারদেরকে জানলাম, ট্রোজান হিরোদেরকে জানলাম, এবার ট্রোজান ওয়ারিয়র। অ্যানড্রোমাকি, দ্য ওয়াইফ অফ হেক্টর, হেক্টরের ওয়াইফ হচ্ছে অ্যান্ড্রোমাকি। তারপরে শি সিমস টু ইলাস্ট্রেট হোমার্স আইডিয়া অফ এ গুড ওয়াইফ অ্যান্ড মাদার, এবং হোমার যেন তার যে গুড ওয়াইফ এবং গুড মাদার হিসেবে যে একটা ক্যারেক্টারকে ইলাস্ট্রেট করা বা একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করা, সেটা করেছেন হোমার এই অ্যান্ড্রোমাকির মাধ্যমে। শি ইজ লয়াল, লাভিং অ্যান্ড কনসার্নড ফর হার ফ্যামিলি, সে খুবই অনুগত, খুবই ভালোবাসার মতো এবং খুবই সচেতন তার ফ্যামিলি সম্পর্কে। ইজ উইলিং টু অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ হার হাজবেন্ড, এবং সে সবসময় তার হাজবেন্ডের ডিসিশনটাকে মেনে নেওয়ার জন্য বা গ্রহণ করার জন্য সবসময় উৎসুক থাকে। মানে সে হাজবেন্ডকে খুবই আনুগত্য করে বা মেনে নেয়। ওই যে যখন হাজবেন্ড বের হয়ে আসছে তখন তাকে নিষেধ করতেছে, কিন্তু হাজবেন্ড যখন তাকে বোঝাচ্ছে তখন সে বলছে আচ্ছা। এরপরে আমরা এখানে পাবো হচ্ছে এই যে ক্রাইসিস, এটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। ডটার অফ ক্রাইসিস, ক্রাইসিস, দেখো বানানটা একটু খেয়াল রাখবে, এই জায়গার বানানগুলো প্রায় কাছাকাছি। এখানেও ক্রাইসিস, এখানেও ক্রাইসিস, হ্যাঁ মানে একই রকমের প্রায়। তো বলেছে এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার হচ্ছে এই ক্যারেক্টারের মেয়ে, দা প্রিস্ট অফ অ্যাপোলো, এবং এই ক্যারেক্টারটা হচ্ছে অ্যাপোলোর প্রিস্ট, অ্যাপোলোর যাজক আর কি। শি ইজ আ ওয়ার প্রাইজ হোস্টেস অফ অ্যাগামেমনন, সে হচ্ছে যুদ্ধে প্রাপ্ত একজন যুদ্ধের কি বলে এটা, মানে আগেকার যুগে এরকম ছিল যে যুদ্ধ করার পরে এই মেয়েদেরকেও ভাগাভাগি করে নেওয়া হতো। তো এটা হচ্ছে ভাগ করা হয়েছিল, ভাগ করে অ্যাগামেমননের ভাগে পড়েছিল এই ক্রাইসিস। হুম। and until Apollo demands that she be returned to her father, এবং যতক্ষণ অ্যাপোলো না বলেছে যে এই মেয়েটাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে হবে, ততক্ষণ পর্যন্ত সে আসলে এই আগামেমননের কাছেই ছিল। এরপর আসে হেকুবা, ওয়াইফ অফ প্রায়াম। হেক্টর ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট অফ হার সানস, বলা হচ্ছে তার ছেলেদের মধ্যে হেক্টর হচ্ছে সবচেয়ে বিখ্যাত এবং সে হচ্ছে প্রায়াম, কিং প্রায়ামের ওয়াইফ, তার নাম হেকুবা। এরপরে আরেকটা দেখো, হেকুবার যে অনেকগুলি ছেলে আছে। হুম। সান অফ প্রায়াম, এখানে প্রায়াম এবং হেকুবার এই যে এই একটা ছেলে হেলেনস। ক্যাসান্ড্রা, এই ক্যাসান্ড্রা ক্যাসান্ড্রাকে নিয়ে মূলত ঝামেলাটা বাঁধে। দ্য ডটার অফ প্রায়াম অ্যান্ড হেকুবা, হেক্টর অ্যান্ড প্যারিস সিস্টার। ক্যাসান্ড্রা হচ্ছে তোমার ডটার, প্রায়াম এবং হেকুবার ডটার, এবং হেক্টর এবং প্যারিসের বোন। প্যারিস বদমাশ আর কি।
এ প্রিন্স অফ ট্রয়, সে হচ্ছে ট্রয় নগরীর প্রিন্স, সান অফ প্রায়াম এন্ড হেকুবা, হেকুবা এবং প্রায়ামের সান, অলসো হাজব্যান্ড অফ হেলেন, এবং সেও হচ্ছে হেলেনের হাজব্যান্ড। হি সিমস কন্টেন্ট টু অ্যালাউ দ্য ট্রোজানস টু ফাইট ফর হিম। তাকে দেখে মনে হয়েছে যে সে খুবই সন্তুষ্ট যে তার জন্য ট্রোজানরা যুদ্ধ করতেছে। হি ইজ reprimanded reprimanded for this by Hector more than once. রিপ্রাইমেন্ড মানে কি? এটা এর আগেও ঝামেলায় বেঁধেছি আর কি, এইগুলোর অর্থ সাথেই লিখে নিতে হবে। তিরস্কার করা, লাঞ্ছিত করা। হি ইজ রিপ্রাইমেন্ডেড মানে ফর দিস বাই হেক্টর মোর দেন ওয়ান্স, এবং তার যে কাজ, এবং সে যে তার জন্য যে এই যে ট্রয় নগরী আজকে ধ্বংসের মুখে, এটার জন্য হেক্টর তাকে অনেকবার লাঞ্ছিত করেছে, অপমান করেছে। হিজ রেপুটেশন ইজ দ্যাট অফ এ প্রিটি বয়, তার একটা রেপুটেশন ছিল যে সে হচ্ছে খুবই সুন্দর একটা ছেলে, এবং এই সুন্দর ছেলে হওয়াটাও মানে একটা তার কি বলে মানে কোয়ালিটি। অনেক সময় এরকম হয় না, দেখবা যে পাশে পাশে দুইটা বাচ্চা বসে আছে, একটা দেখতে সুন্দর, একটা দেখতে সুন্দর না, একটা কিউট, তুমি কিউটটাকে ধমক দিতে পারবা না, বাট একটু অসুন্দর যেটা তাকে ধমক দিতে পারবা। টিচারদের ক্ষেত্রেও এরকম থাকে, খুব সুন্দর স্মার্ট একটা ছেলে বা একটা মেয়ে, সেই স্টুডেন্টকে কিন্তু আমাদের টিচাররা শক্ত করে ধমক দিতে পারে না। কারণ ওই যে প্রিটি বয়, প্রিটিনেসের কারণে, সৌন্দর্যের কারণে বা কিউটনেসের কারণে। তো আমাদের এই প্যারিসের একটা গুণ, সেটা হচ্ছে সে খুবই প্রিটি বয়, এই জন্য হেলেন তার সাথে চলে আসতেছে, তার জন্য সবাই যুদ্ধ করতেছে, অনেক কিছু। হিজ স্মুথনেস অ্যান্ড গ্লিবনেস আর নট অ্যাডমায়ার্ড বাই দ্য ওয়ারিয়ার্স অফ ইদার সাইড, অ্যান্ড দে অফেন অ্যাকিউজ হিম অফ কাওয়ার্ডাইজ। অর্থাৎ তার যে স্মুথনেস এবং গ্লিবনেস, দেখো কত আননোন ওয়ার্ড, মরে যাব তাও সব ওয়ার্ড জানা হবে না। চকচকেতা, হ্যাঁ, গ্লিটারিং আর কি, যে বিষয়টা সেটা চকচকে বলা হচ্ছে। তার চরিত্রের বা তার শারীরিক যে স্মুথনেস এবং তার যে গ্লিবনেস, তার যে একটা চকচকে চেহারা, এইটাকে কেউই প্রশংসা করে না। প্রত্যেকটা মানে ওয়ারিয়ার্স অফ ইদার সাইড, দুইটা সাইডেরই ওয়ারিয়ররা তার এই চকচকে মানে চেহারা বা তার যে স্মুথ চেহারা, এটার প্রশংসা করে না, বরং সবাই তাকে অ্যাকিউজ করে, অ্যাকিউজ হিম অফ কাওয়ার্ডাইজ, তার এই আহ, কি বলে কাওয়ার্ডাইজ মানে কাপুরুষতা, কাপুরুষতার কারণে তাকে সবাই দোষারোপ করে। কিন্তু এই প্যারিসই মূলত প্রধান কাজটা করে ফেলে। প্রধান কাজটা কি, ওই যে একিলিসকে সে তীর মেরে মেরে ফেলে। প্রায়াম, কিং অফ ট্রয়, সে হচ্ছে ট্রয় নগরীর রাজা। হি ইজ ভেরি ওল্ড অ্যান্ড নো লঙ্গার বি এবল টু কমান্ড হিজ আর্মি ইন দ্য ফিল্ড, বাট হিজ গ্রেট কারেজ ইজ সিন হোয়েন হি ট্রাভেলস টু দ্য আকায়ান ক্যাম্প ওয়ান নাইট টু ransom হেক্টরস বডি। আচ্ছা, বলা হচ্ছে যে সে খুবই ওল্ড, এবং সে ওই ট্রয় নগরীর যে আর্মি, সে আর্মিকে সে আর ইয়ে করতে পারে না, কি বলে কমান্ড দিতে পারে না, কারণ ওই শক্তি বা ওই সামর্থ্যটা তার আর নাই। এবং কিন্তু তার একটা সময় আমরা তার কারেজ দেখতে পাই, তার সাহস দেখতে পাই, যখন সে ওই গ্রিক শিবিরে যায় এক রাত্রিতে, এবং সে গিয়ে হেক্টরের বডির এগেনস্টে সে র্যামসন দিতে চায়, মানে মুক্তিপণ দিতে চায়। হি ইজ আ নোবেল অ্যান্ড জেনারাস ম্যান, সে খুবই একজন মহৎ এবং সদয় হৃদয়ের মানুষ। ওয়ান অফ দ্য ফিউ ট্রোজানস বিসাইড হেক্টর হু ট্রিটস হেলেন উইথ রেসপেক্ট, এবং সে হচ্ছে হেক্টরের পাশাপাশি আরেকজন ব্যক্তি, মানে হেক্টর মানে যারা যে সমস্ত ব্যক্তিরা হেলেনকে শ্রদ্ধা করেছে, তাদের ভিতরে এই একজন, মানে আমাদের এই প্রায়াম একজন। অ্যান্ড কার্টেসি দেখিয়েছে হেলেনের প্রতি, হেলেনকে যে দোষারোপ করা, তাকে তার সাথে যে তাকে অ্যাকিউজ করা বা তার সাথে খারাপ ব্যবহার করা, এরকমটা করেনি, হেক্টরও করেনি, আবার এও করেনি, বরং প্যারিসকেই সবাই দোষারোপ করেছে, তুই তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসছিস। Despite her infidelity to her husband and the war caused by her action, এবং এই হেলেনের যে কাজ, তার কাজের কারণেই তো এই যে যুদ্ধটা চলেছে, বা তার যে হাজবেন্ড, যে হাজবেন্ডটা ছিল হচ্ছে ইনফিডিলিটি মানে বুড়ো মানুষ, বুড়ো মানুষের তো আর ওই মানে কি বলে এটা, শারীরিক পাওয়ার তো আর থাকবে না। তো এর জন্যই মূলত হেলেন ওই মেনেলাউসকে ছেড়ে প্যারিসকে সে বিয়ে করেছে বা প্যারিসের সাথে পালিয়ে এসেছে।
আচ্ছা, এবার দেখো কিছু ক্যারেক্টার আছে গড অ্যান্ড গডেস। এখানে জিউস নামে একটা ক্যারেক্টার আছে। এখানে একটা জিনিস বলি, যে গড অ্যান্ড গডেস শুরুর দিকে চাচ্ছিল এই যুদ্ধে যে তারা কোনো পক্ষ নিবে না, কিন্তু পরবর্তীতে তারা পক্ষ নিতে বাধ্য হয় এবং গড অ্যান্ড গডেসরা দুই দলে ভাগ হয়ে যায়। এক দল যায় হচ্ছে তোমার ইয়ের পক্ষে, ট্রয়ের পক্ষে, আরেক দল যায় হচ্ছে তোমার গ্রিকদের পক্ষে। এবং গ্রিকদের পক্ষে শক্তিশালী যে গড গুলো, গডেস গুলো, তারা গ্রিকদের পক্ষে যায় এবং যার জন্যই মূলত গ্রিকরা জিতে যায়। তো এখানে দেখো গ্রিক, এখানে জিউস কে তার সম্পর্কে আমরা একটু জানি। আল্লাহ জানে, আজকের ক্লাস মনে হয় ক্যারেক্টার পড়তে পড়তে শেষ হয়ে যাবে। এটা অনেক বড়। হুম, আরো ডিটেইল এগুলোকে দেওয়া যেতে পারে। আর আরেকটা জিনিস, তোমরা যদি মজা পেতে চাও তাহলে এই জিউস কে তার সম্পর্কে অনেক তথ্য আছে, সেগুলো জানতে পারো। হেরা কে তার সম্পর্কে জানতে পারো। আমি এগুলো নিয়ে ভিডিও তৈরি করতে শুরু করেছিলাম, যে এদের লাইফ হিস্ট্রি গুলো নিয়ে, কিন্তু একদিন যখন আমি এরকম কোন কার যেন নিয়ে আমি ভিডিও তৈরি করছিলাম, ভিডিওর নিচে একটা কমেন্ট আসছিল, যে কমেন্ট আমার ভালো লাগেনি, যার জন্য আমি আর এই ভিডিও গুলো তৈরি করিনি। তো এটা প্রথম দিকে ওই যে একটা খারাপ কমেন্ট আসলে একেবারে অস্থির হয়ে যেতাম, ওই রকম হয়েছিল। তবে এইগুলো নিয়ে আমি ভাবতেছি যে আবারও ভিডিও বানাইতে হবে, জিউস সম্পর্কে ডিটেইল, তারপরে এই যে হেরা সম্পর্কে ডিটেইল, অ্যাথেনা সম্পর্কে ডিটেইল, আফ্রোদিতি সম্পর্কে ডিটেইল। জি স্যার, বানান। শর্ট শর্ট ভিডিও হইলে অনেক হেল্প হবে স্টুডেন্টদের জন্য এটা। হ্যাঁ, এটা আবার তৈরি করব। আমি এই যে নতুন আরেকটা ইয়ে করতেছি, যে ফার্স্ট ইয়ারে থাকতে স্ক্যানশন নিয়ে একটা ঝামেলা বাঁধে না? এই স্ক্যানশন কিন্তু পরবর্তীতেও লাগে। এই যে থার্ড ইয়ারে উঠেও আমরা যখন ওই যে স্ট্রেস, তারপর অন্যান্য ইয়ে টিয়ে পড়তেছি, তখন আমাদের স্ক্যানশন পড়তে হয়। তো স্ক্যানশন নিয়ে একটা শিট তৈরি করেছি, ওটা আমি ওয়েবসাইটে দিব আর কি। শিট দিব না, ওয়েবসাইটে টাইপ করেই দিব। এটা নিয়ে এখন কাজ হচ্ছে। সময়টা কম, সময়টা আর একটু বেশি পাইলে বেশি ভালো হইতো। তাও কপাল ভালো যে এ, মানে চাকরি করি না, ট্রেডিশনাল চাকরি করি না। এটা করলে মনে করো সময়টা আরো কম পেতাম। দেখো আমরা তাহলে পড়ি প্রধান যে গড জিউস, এই জিউস সম্পর্কে আমরা পড়ি। দ্য সুপ্রিম গড অ্যান্ড কিং অফ অলিম্পাস বা অলিম্পস, তখনকার যে বানান সেই বানান আর কি। বলা হচ্ছে তিনি হচ্ছেন সুপ্রিম গড, গডদের ভেতরে গড, মানে গড অফ গডেস এরকম। তিনি সবকিছু করেন আর কি, কিন্তু তিনি হচ্ছে বদমাশ। এটা আমরা জানবো। তো তিনি হচ্ছে সুপ্রিম গড এবং কিং অফ অলিম্পাস, অর্থাৎ অলিম্পাস হচ্ছে যে গডরা যেখানে থাকে আর কি। হিজ ডিউটি ইজ টু ক্যারি আউট দ্য উইল অফ ডেস্টিনি। তার প্রধান যে কাজ, তিনি যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে ডেস্টিনির যে উইল, মানে নিয়তির যে মানে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী সেই ইচ্ছাটাকে তিনি ক্যারি করেন আর কি। মানে নিয়তির ফলে যা ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো তিনি ঘটান। সো হি ইজ অফিসিয়ালি নিউট্রাল ইন দ্য ওয়ার, কিন্তু অফিসিয়ালি, সুতরাং তিনি অফিসিয়ালি এই যুদ্ধে তিনি নিউট্রাল রয়েছেন। বাট হি ইজ সিম্প্যাথেটিক টুয়ার্ড দ্য ট্রোজান, কিন্তু তারপরেও তিনি সিম্প্যাথেটিক ছিলেন ট্রোজানদের প্রতি। কিন্তু ট্রোজানদের নিয়তিতে রয়েছে তাদের ধ্বংস হবে, এজন্য তিনি আর কিছু করতে পারেননি। পার্টিকুলারলি হেক্টর অ্যান্ড প্রায়ামের প্রতি তিনি অনেক সিম্প্যাথেটিক ছিলেন, অ্যান্ড হি সাপোর্টস একিলিস এগেনিস্ট আগামেমনন। আবার একিলিস এবং অ্যাগামেমননের মধ্যে যখন ঝামেলা বাঁধে তখন তিনি একিলিসকে সাপোর্ট করেছেন, অ্যাগামেমননকে সাপোর্ট করেননি। এর একটা কারণ আছে, একিলিস আবার তার ছেলে যে জিউস এবং লিডা, লিডা মনে হয়, লিডা, এবং এদের দুজনের কারণেই মনে হয় এই একিলিস হয়। আমরা একটু যদি দেখি একিলিসের প্যারেন্টস এর নাম, তাহলে আমরা এখানে পাবো জিউস অ্যান্ড থেটিস, সরি থেটিস। থেটিস এবং জিউস, এরা হচ্ছে তোমার প্যারেন্টস। পেলিয়াস, পিলিয়াস এটাও হচ্ছে প্যারেন্টস বলতেছে। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আমি ভিডিও দিব। এই যে এখানে বলতে হি ওয়াজ দ্য সান অফ নেরি, থেটিস এবং পিলিয়াস দ্য কিং অফ এইটা। আচ্ছা, আমি তাহলে ভুল বলছি মনে হয়। তবে এই জিউসের সম্পর্ক ছিল লিডার সাথে, এবং জিউস এবং লিডারও সন্তান ছিল। সন্তান এটা কি তাহলে ওই যে ইয়ে নাকি, ওই যে আমরা থার্ড ইয়ার একটা কবিতা পড়েছি না, টিথোনাস, ওইখানটা মনে হয় আমি গুলিয়ে ফেলেছি। টিথোনাস ছিল মনে হয় এদের জি প্যারেন্ট। স্যার। আমরা যদি টিথোনাসটা দেখি,
টিথোনাস, এটা হচ্ছে প্রায়াম সিবলিং টিথোনাসের। না, এগুলো নিয়ে আরো গবেষণা করে এই কথাগুলো বলতে হবে কে কার বাবা। যাই হোক, এখানে এক একজনকে এক এক ভাষায় এক এক রকমের নাম দেওয়া হয়েছে, তো যার জন্য অনেক সময় উল্টাপাল্টা। স্যার থেটিস না হচ্ছে ওর মা, সিনিম। ওইটাই বললাম যে এগুলোর উল্টাপাল্টা হয়ে আছে। তো এখানে যে যতটুকু আছে আমি ততটুকুই বলি, বাকিটা আমরা ওই যে আমি যখন এগুলো নিয়ে ভিডিও বানাবো তখন এগুলো বলবো। বা এগুলোর ক্যারেক্টার ম্যাপ পাওয়া যায়, হ্যাঁ, যে যেমন এখানে যদি ক্যারেক্টার ম্যাপ তুমি আলোচনা করো, যে গ্রিক মিথোলজিক্যাল, গ্রিক, আচ্ছা, মিথোলজি, গড, গডস অ্যান্ড গডেসেস, ক্যারেক্টার ম্যাপ, ইমেজ। এই যে আমরা এখানে ক্যারেক্টার ম্যাপ পাবো, কে কার কোথা থেকে কিভাবে আসতেছে, এই যে এখান থেকে আমরা পাবো। এগুলো গুরুত্বপূর্ণ জানা। দেখো এখানে ক্যাওস, তারপরে আসতেছে এইটা, 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 এবং এইখান থেকে আসতেছে আবার এইটা। হ্যাঁ, তারপরে এখান থেকে এই যে ইউরেনাস, ইউরেনাস থেকে আসতেছে আহ এতগুলো, এতগুলো। এইখান থেকে আবার আসতেছে এইগুলো, এই যে পজিডন। এই যে এখান থেকে আসতেছে জিউস, জিউসের পরে আসতেছে হেরা, এরিস, হেভি, হেফাস্টাস। তারপরে এখানে আবার জিউস। মানে এগুলো সব ইয়ে করলেই আমরা এই যে এখানে এই চার্ট গুলো আমাদেরকে জানতে হবে। যারা একটু বেশি অনুসন্ধিৎসু তারা এগুলো জানতে পারো। এই যে এই এই ক্যারেক্টার গুলো, এগুলো নিয়ে চার্ট আমিও তৈরি করব। এই ইনফরমেশন গুলো দিয়েই তৈরি করে সেগুলো আমাদের ওয়েবসাইটে দিব আমি ফিউচারে। এখন সময় কম তাই দিতে পারি না। ওকে, আমরা এটা আগাই সামনের দিকে। আজকে আমরা ক্যারেক্টার দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, of all the gods he alone seems able to change fate, though he chooses not to because of the disruption of the world that would be caused. সমস্ত গড এবং গডের যারা রয়েছে তাদের ভেতরে মনে হয় যে তিনি একমাত্র লোক যিনি ফেথ বা ভাগ্য বা ডেস্টিনিকে তিনি পরিবর্তন করতে পারেন, কিন্তু তিনি সেটা করেন না। কারণ এতে, এটা করলে পৃথিবীটার ভেতরে একটা ডিসরাপশন ঘটবে, একটা ওলটপালট হয়ে যাবে সবকিছু। পৃথিবীর নিয়মকে চলতে দিতে হবে, সেটা তিনি বলতেছেন। হি ইজ ম্যারিড টু হেরা, সে হেরাকেও বিয়ে করেছিল। উইথ হোম হি ইজ ওফেন ইন ডিসপিউট, যার সাথে সে প্রায়ই ঝগড়াঝাটি করে, যার সাথে প্রায়ই ঝগড়াঝাটি করে। আমরা একটা তামিল সিনেমা দেখেছিলাম না, তামিল সিনেমায় আহ ওই যে একটা ফানি ক্যারেক্টার আছে, ও সবসময় ও গড সেজেছিল আর কি, জিউস ক্যারেক্টার সেজেছিল। হ্যাঁ, জিউসের তিনটা ওয়াইফ। হ্যাঁ, এক্ষেত্রে যে লিডা একটা, টিথোনাস এর বাবা ল্যামেডন। আচ্ছা, যাই হোক, এগুলো ওলট পালট আছে, বললাম না যে অনেক হিবিজিবি একটা অবস্থার ভেতরে। এগুলোর ক্যারেক্টার ম্যাপ দিব ভবিষ্যতে, তোমরা পাবা না, তোমরা যখন টিচার হবা তখন পাবা। কারণ তখন এখান থেকে আমাদের এই সাইট গুলো থেকে তোমরা বিভিন্ন তথ্য নিয়ে অন্যদেরকে পড়াইতে পারবা। আচ্ছা, এবার আসো হেরা সম্পর্কে। সিস্টার অ্যান্ড ওয়াইফ অফ জিউস, সে একই সঙ্গে, হেরা একই সঙ্গে তার বোন আবার তার ওয়াইফ। শি ইজ দ্য মোস্ট ফ্যানাটিক্যাল অফ অল দ্য অলিম্পিয়ান সাপোর্টার্স অফ দ্য আকায়ান্স অ্যান্ড ইজ উইলিং টু গো টু এনি লেংথস ইনক্লুডিং দ্য ডিসেপশনস অফ হার হাজবেন্ড টু অ্যাচিভ দ্য ডিফিট অফ ট্রয়। বলা হচ্ছে তিনি সবচেয়ে ফ্যানাটিক্যাল একটা ক্যারেক্টার, অলিম্পিয়ান যত গড অ্যান্ড গডেস রয়েছে তার ভেতরে তিনি হচ্ছে সবচেয়ে মানে ফ্যানাটিক্যাল। ফ্যানাটিক্যাল মানে হচ্ছে তোমার কি বলে, ধর্মান্ধ, মানে সে ধর্ম জিনিসটাকে সে খুব ইয়ে করে, বা খুবই গোঁড়া,
এটাও বলতে পারো। ফ্যানাটিক্যাল মানে খুবই গোঁড়া বা খুব জেদি, এটাও বলতে পারো। তো বলা হচ্ছে যে এই অলিম্পিয়ান যত গড অ্যান্ড গডেস রয়েছে, যারা কিনা এই আকায়ান বা গ্রিকদেরকে যারা সাপোর্ট করতেছিল, তাদের ভেতরে সবচেয়ে জেদি, ফ্যানাটিক্যাল বা অন্ধ যেন হচ্ছে আমাদের এই হেরা। এবং সে যে কোনো কিছু করতে রাজি, যে কোনো কিছুতে বিনিময় হলেও সে সে হচ্ছে এই ট্রয়দের এগেনস্টে সে কাজ করে আর কি। সে ট্রয়কে হারাতেই হবেই, যুদ্ধে হারাতেই হবে, এবং এটার জন্য সে তার হাজবেন্ডকেও প্রতারণা করে, হাজবেন্ডের সাথে ডিসেপশন করে। শি ওয়াজ দ্য গডেস অফ উইমেন অ্যান্ড চাইল্ড বার্থ, এবং সে হচ্ছে গডেস অফ উইমেন, মহিলাদের গডেস, এবং বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার যে গডেস, সে হচ্ছে এইটা আর কি। মানে সে মেয়েদেরকে এবং বাচ্চা কাচ্চা জন্ম দেয়া না দেয়া এই জিনিসগুলো সে দেখাশোনা করে আর কি। মানে এটা তার সেক্টর। এটা এই বলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলতে পারো। মানে দেখো মিলে গেল কিন্তু, তাই না? মহিলা এই শিশু বিষয়ক মন্ত্রী হচ্ছে হেরা, আর আমাদের এইটা হচ্ছে মন্ত্রী অফ ডেস্টিনি, ভাগ্যের মন্ত্রী। মানে আমরা যদি এইভাবে চিন্তা করি আর কি। এবার অ্যাথেনা, ডটার অফ জিউস, সে হচ্ছে জিউসের মেয়ে। শি স্প্র্যাংস ডিরেক্টলি ফ্রম হিজ হেড অ্যান্ড বিকেম দ্য গডেস অফ হিজ উইজডম। এবং এই মেয়েটা জন্ম হয়েছে কিভাবে, সে তার মাথা থেকে বের হয়েছে, স্প্র্যাং ডিরেক্টলি, মানে তার মাথা থেকে যেন লাফ দিয়ে সে জন্ম নিয়েছে। এবং সে মূলত গডেস অফ উইজডম, বলতে পারো যে এটা হচ্ছে তোমার জ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী। শি প্লেস মানে পরিকল্পনা মন্ত্রী বলতে পারো। শি প্লেস আ প্রমিনেন্ট রোল ইন দ্য ওয়ার, এই যুদ্ধে সেও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, ফাইটিং অন দ্য আকায়ান সাইড, এবং গ্রিকদের সাইডেই সে যুদ্ধ করে। শি ইজ অলসো নোজ অ্যাবাউট দ্য ব্যাটেল গডেস অ্যান্ড নোজ অ্যাজ শি ইজ অলসো নোন অ্যাজ ব্যাটেল গডেস, মানে যুদ্ধের দেবী হিসেবেও সে পরিচিত। অ্যান্ড ইজ অফেন রেফার্ড টু অ্যাজ প্যালাস অর প্যালাস অ্যাথেনা, এবং তাকে অনেক সময় প্যালাস বলেও ডাকা হয়, আবার প্যালাস অ্যাথেনা বলেও ডাকা হয়। এতগুলো নামে এর মানে নাম। এবার আসো আফ্রোদিতি, ডটার অফ জিউস। আফ্রোদিতি হচ্ছে জিউসের ডটার, গডেস অফ লাভ অ্যান্ড সেক্সুয়াল ডিজায়ার। এইটা হচ্ছে বদমাইশ, সবচেয়ে বেশি বদমাইশ এটা। এর জন্য অনেক কাহিনী ঘটেছে, যেমন এই আফ্রোদিতির কারণেই তোমার আমাদের টেরিসিয়াস আজ অন্ধ। এই আফ্রোদিতির কারণেই টেরিসিয়াস একই সঙ্গে ছেলে এবং মেয়ে দুই ভার্সনেই মানে সেক্সুয়াল যে ডিজায়ার কেমন এটা সে জানে, এই টেরিসিয়াস আর কি। না, উল্টাপাল্টা ক্যারেক্টার বেশি, কিন্তু মনে রাখতে হবে এই প্রধান প্রধান ক্যারেক্টার যেগুলো আমি দিয়েছি সেগুলো পড়লেই হবে। অন্য বেশি ক্যারেক্টার গুলো মনে রাখা লাগবে না। আর আরেকটা জিনিস, এই ক্যারেক্টার গুলো তোমাদের সামনে ভিজিবল হবে যদি তোমরা ওই মুভিটা দেখো। আমি যে মুভিটার লিঙ্কটা দিয়েছি, ওই লিঙ্কটা তোমরা একটু দেখো। 3 ঘন্টার মুভি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিবা, তাহলে দেখবা যে 1.5 ঘন্টাতে কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখা হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই ফাস্ট করতে পারো না, তাই না? ফাস্ট ফরওয়ার্ড করে দিবা। ধরো একটা ইউটিউবের একটা ভিডিও আমি একটু শিখাই দিই, অনেকেই পারো না সেজন্য আমি বলতেছি, আবার অনেকেই আছে পারে। ধরো ইউটিউবের এই ভিডিওটাই আমরা হাইলাইট দেখতেছি, ধরো এই অ্যাডটা চলে যাক। এই ভিডিওটাকে ধরো, এই যে সেটিং, এখানে আসবা, বা এই চিহ্নটা যেখানে যে ওয়েবসাইটে যে ভিডিও নিচেই পাবা, তার মানে হচ্ছে এখানে তুমি ইয়ে করতে পারবে। এখানে এই যে প্লেব্যাক স্পিড এখানে নর্মাল আছে, এখানে তুমি যদি এটা করে দাও, তার মানে তোমার 3 মিনিটের ভিডিও 3 মিনিট ধরে না দেখে এটা 1.5 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। আবার ধর 10 মিনিটের ভিডিও 5 মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবা। 5 মিনিট না 5.5 মিনিট, 7.5 মিনিটে কমপ্লিট হবে। যাই হোক, 7.5 মিনিটে কমপ্লিট হবে। আর এটা যদি 2 করে দাও, তার মানে হচ্ছে 10 মিনিটের ভিডিও 5 মিনিটে কমপ্লিট হবে। মানে এটার স্পিডটা তখন বেড়ে যাবে। যেমন এই যে এটা যদি আমরা করি, দেখো খুব দ্রুত হচ্ছে। তো এই জিনিসটা অনেকেই করতে পারো না, এটা একটু তোমরা করে নিও। এভাবে করে নিয়ে অনেক, যেমন আমার ভিডিওগুলো যখন তোমরা দেখো ইউটিউবে, আমি অনেক ধীরে ধীরে কথা বলি। তো এই জায়গাটাতে তোমরা একটু স্পিডটা বাড়ায় নিও, দেখবা যে 10 মিনিটের ভিডিও যদি 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 তোমরা এই 1.5 করো, তাহলে 7.5 মিনিটে শেষ হবে। যদি 2 করো, তাহলে দেখবা যে 5 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। এই গ্রুপে আছে, গ্রুপে দেখো, গতদিনে দিয়েছি, আবার দেওয়ার তো যাবে না।
গ্রুপটা তোমরা ফলো করো না, তোমরা অনেকেই এতটাই অলস। আমি সবসময় বলি যে এই গ্রুপে অনেক কিছু দেওয়া হয়, এই যে দেওয়া আছে, আবার দেওয়ার তো দরকার নেই, 2 দিন আগে দিয়েছি। এটা কত 3 ঘন্টার মেবি। এরপরে এখানে এই যে আরেকটা লিঙ্ক দিয়েছে, এখানে প্রচুর মুভি লিস্ট আছে, এগুলো তোমরা দেখবা, যেগুলো তোমাদের সিলেবাসের সাথে সংশ্লিষ্ট। যেমন ফেইজরার কাহিনী মনে হয় আছে, অ্যাগামেমননের কাহিনী আছে, এগুলো তোমরা দেখবা, দেখলে ভিজিবল যদি হয় তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এটা সুবিধা হয়। আচ্ছা, আফ্রোদিতি তিনি হচ্ছেন জিউসের মেয়ে এবং goddess of love and sexual desire. She is the mother of Aeneas. হ্যাঁ, এই এইনাসের মা হচ্ছে সে, and is the patron of প্যারিস, এবং প্যারিসকে এই মূলত পৃষ্ঠপোষকতা দান করে। মানে এই যে ঘটনাটা ঘটতেছে ট্রয় নগরীর, মেনে হেলেনকে চুরি করে নিয়ে আসার কারণেই তো ঘটতেছে, তাই না? এই হেলেনকে চুরি করে নিয়ে আসার ক্ষেত্রেই তার যে মানে কি বলে লাস্টারাস যে বিষয়টা, তার যে ডিজায়ারটা, এইটা গ্রো করেছে কে? এই আফ্রোদিতি। এবং সে মূলত এই প্যারিসের পক্ষে কাজ করেছে। সো শি ফাইটস অন দ্য ট্রোজান সাইড, সুতরাং সে ট্রোজান সাইডে সে যুদ্ধ করেছে। হার লাভ ফর এরিস, গড অফ ওয়ার, তার ভালোবাসার সম্পর্ক ছিল এরিসের সাথে। এরিস হচ্ছে যুদ্ধের দেব, মানে যুদ্ধের দেবতা। শি ইজ স্পেশালি কানেক্টেড উইথ প্যারিস অ্যান্ড হেলেন ইন দ্য ইলিয়াড, এবং ইলিয়াডের সাথে সেই মূলত হেলেন এবং প্যারিসের সাথে স্পেশালি কানেক্টেড বলতে পারো। সে হচ্ছে হেলেন এবং প্যারিসের ভেতরের যোগাযোগ করিয়ে দিয়েছে, ঘটক আর কি। অ্যাপোলো, সান অফ জিউস, অ্যাপোলো কে? অ্যাপোলো হচ্ছে জিউসের ছেলে, গড অফ প্রফেসি, যে কিনা ভবিষ্যৎবাণী দেওয়ার ক্ষেত্রে ভবিষ্যৎবাণীর বা প্রফেসির হচ্ছে গড। তারপর আরো কিসের কিসের গড? আলো, পোয়েট্রি এবং মিউজিকের গড হচ্ছে এই অ্যাপোলো। হি ফাইটস অন দ্য ট্রোজান সাইড, সেও ট্রোজান সাইডে যুদ্ধ করেছে। অ্যাপোলো ইজ অলসো দ্য প্লেগ গড, প্লেগ রোগ দেওয়ারও গড হচ্ছে অ্যাপোলো। মানে এই যে ট্রোজান বাহিনীর উপরে যে প্লেগ রোগটা হয়, এই রোগটাও দেয় হচ্ছে অ্যাপোলো। অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর দ্য প্লেগ ইন বুক 1, অর্থাৎ অ্যাপোলোর এই যে আমাদের যে বইটা রয়েছে, ইলিয়াডের যে 24টা বই, তার 1 নম্বর বইতে যে প্লেগ রোগ হয়, সেই রোগটার জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের এই 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 অ্যাপোলো। তাহলে অ্যাপোলো কিন্তু গড অফ এতগুলো তো আছেই, সাথে সে হচ্ছে গড অফ প্লেগ, মানে প্লেগ রোগটাকেও সে নিয়ন্ত্রণ করে। দ্যাট লিডস টু দ্য আর্গুমেন্ট বিটুইন একিলিস অ্যান্ড অ্যাগামেমনন, এবং এই প্লেগ রোগের কারণে এই জায়গাটাতেই মূলত আর্গুমেন্টটা শুরু হয় এই একিলিস এবং অ্যাগামেমননের মধ্যে। হি ইজ অলসো কল্ড লকজিয়াস, মিনিং ট্রিকি, তাকে লকজিয়াসও বলা হয়। এরিস, এরিস হচ্ছে সান অফ জিউস অ্যান্ড হেরা, হেরা এবং জিউসের মাধ্যমে এরিসের জন্ম। দ্য গড অফ ওয়ার, এরিস হচ্ছে যুদ্ধের দেবতা। হি ইজ দ্য লাভার অফ আফ্রোদিতি অ্যান্ড ফাইটস অন দ্য ট্রোজান সাইড, সে হচ্ছে আফ্রোদিতির লাভার, আফ্রোদিতিকে সে ভালোবাসে এবং সে ট্রোজানদের সাইডে সে যুদ্ধ করে। ডেসপাইট অ্যান আর্লিয়ার প্রমিস টু হেরা অ্যান্ড অ্যাথেনা দ্যাট হি উড সাপোর্ট দ্য অ্যাকায়ান্স, এবং যদিও এর আগে সে হেরাকে এবং অ্যাথেনাকে সে দিয়েছিল, প্রমিস করেছিল যে সে গ্রিকদের পক্ষে সে যুদ্ধ করবে। অনলি আফ্রোদিতি লাইকস হিম, শুধুমাত্র আফ্রোদিতি তাকে পছন্দ করে, বাকিরা কেউ আসলে পছন্দ করে না, এরকম একটা কিছু, মানে প্রেমিক হিসেবে পছন্দ করে আর কি। এরপরে রয়েছে আর্তেমিস, ডটার অফ জিউস, সিস্টার অফ অ্যাপোলো, গডেস অফ চ্যাস্টিটি, হান্টিং অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমেলস। তোমরা আরেকটা স্টোরি পেয়েছিলে না? আহ, এটা হচ্ছে 3rd ইয়ারে পেয়েছো নাকি? হিপ্পোলিটাসের ক্যারেক্টার রয়েছে যেটাতে, তাহলে আমি এখানে সিলেবাস দেখলে বুঝতে পারবো। ওই জায়গাটা তোমরা এই আর্তেমিসের অ্যাক্টিভিটি পাবা, এই এই হিপ্পোলিটাসের মধ্যে তুমি পাবা। এই হিপ্পোলিটাস যে গল্পটা, এখানে না মিডিয়া, যাক মিডিয়া বা হিপ্পোলিটাস এই দুইটার ভিতরে তোমরা পাবা, হিপ্পোলিটাসের ভিতরে মেবি পাবা। তো
যাই হোক, এই জায়গাটাতে তোমরা পাবা হচ্ছে এই আর্তেমিস এর কাহিনীটা। আর্তেমিস ওই যে আহ হিপ্পোলিটাস মনে হয় হান্টিং এ যায়, সেখানে গিয়ে সে মারা যায়। যাই হোক, গডেস অফ চ্যাস্টিটি মানে সতীত্বের গডেস, আবার সে হচ্ছে হান্টিং, শিকার বা তীর ধনুক দিয়ে শিকার করা এইটার সে, বা হান্টিং এর মানে শিকার করার গডেস, এবং একই সঙ্গে ওয়াইল্ড অ্যানিমেল, বন্য প্রাণীদের অ্যানিমেল গডেসও হচ্ছে সে। শি ফাইটস ফর দ্য ট্রোজান সাইড বাট উইথ লিটল ইফেক্ট। সে ট্রোজান সাইডের সে যুদ্ধ করে, কিন্তু তার অতটা প্রভাব নাই, ইফেক্ট নাই। এরপরে আসো, এইটা সম্পর্কে জানি, পজিডন, ইয়াঙ্গার ব্রাদার অফ জিউস। জিউসের ছোট ভাই হচ্ছে পজিডন, গডেস, গড অফ সি, সি গড। পজিডন সম্পর্কে আমরা অনেক জায়গাতেই পেয়েছি। হ্যাঁ, গড অফ সি অনেক কবিতার ভেতরে রয়েছে, টেনিসনের কবিতার ভেতরে রয়েছে পজিডন। He is a strong supporter of the Achaean cause, having an old grudge against Troy. তার একটা পুরানো রাগ রয়েছে এই ট্রোজানদের পক্ষে, মানে ট্রোজানদের এগেনিস্টে, এবং সেজন্যই সে মূলত গ্রিকদের পক্ষে কাজ করে এবং গ্রিকদের সাপোর্ট করে। He is also somewhat resentful to Zeus' claim to authority over him, এবং সে সামহাও সে জিউস যে তার উপর একটা প্রভাব খাটায়, এইটা এটা সে মানতে পারে না আর কি। এটা জিউসের যে অথরিটি তার উপরে, সে সেটাতে মানতে পারে না। এরপরে আসে থেটিস, মাদার অফ একিলিস, এ সি নেম, একজন সমুদ্র দেবী। হ্যাঁ, সে হচ্ছে তার বসবাস সমুদ্রের ভেতরে আর কি। সে হচ্ছে মাদার অফ একিলিস। শি ইজ দ্য স্টান্স অ্যাডভোকেট অফ হার সান ইন হিজ কোয়ার্ল উইথ অ্যাগামেমনন। সে হচ্ছে অ্যাগামেমননের সাথে তার ছেলে একিলিসের যে ঝগড়াটা বাঁধে, সেই ঝগড়ার একেবারে কট্টর সমর্থক সে, তার ছেলের সমর্থন করে সে। অ্যান্ড ডাজ অল শি ক্যান টু হেল্প হিম, এবং সে তার ছেলেকে যত যা করার সব রকম ভাবে সে হেল্প করে। বাট শি ইজ নট আদারওয়াইজ ইনভলভড ইন দ্য ওয়ার। কিন্তু যাই হোক, সে যুদ্ধে কিন্তু জড়িত না, সেই যুদ্ধে জড়িত না। সে তার ছেলেকে সাপোর্ট করে, কিন্তু যুদ্ধে সে জড়িত ছিল না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার গুলো সম্পর্কে। এই ক্যারেক্টার গুলো সম্পর্কে আরো আলোচনা তোমরা মানে আনফরচুনেটলি পাওয়া না, বাট এগুলো সম্পর্কে আমি ভিডিও তৈরি করব। এই যে মনে পড়েছে অনেকদিন পরে পড়াইতে এসে, আমি এগুলো তৈরি করতে থাকবো, তোমরা পেতেও পারো। তোমরা পাবা তো, কারণ একবার এখনো তো 1 বছর আছে তোমাদের, তোমরা পাবা। আমার মনে পড়েছে, আমি হয়তো এই সপ্তাহে না হলো পরের সপ্তাহ থেকে বানানো শুরু করবো এক একটা গডের উপরে। আর সামনের দিনে আমরা পড়বো সামারিটা। সামারিটা পড়বো, এবং কিছু কি নোট আছে এগুলো আমরা সামনের দিন পরে স্টোরিটা শেষ করে দেবো। আর গল্পটা যারা মুভিতে দেখেছো তারা তো অলরেডি জেনেই ফেলেছো অনেক কিছু। আচ্ছা, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে, আর আমরা তাছাড়া ক্লাসটা শেষ করে দিই আজকে, এবং নেক্সট ক্লাসটা সামনের দিন হবে ইনশাল্লাহ। তোমাদের কার কোনো কোশ্চেন আছে? ক্লাস বা ক্লাসের বাহিরের কোনো কোশ্চেন? স্যার ওই যে হুম। সেকেন্ড ক্যারেক্টার মনে হয় যে গডদের, গডডেস মনে হয়, হুম। জিউস সিস্টার বলতেছে, হেরা মেবি হ্যাঁ। বলতেছে, আবার ওয়াইফও বলতেছে। হ্যাঁ, এইগুলোই তো কাহিনী, বললাম না, এর এর পেছনে অনেক কাহিনী রয়েছে। একই সঙ্গে তার সিস্টার আবার তার ওয়াইফ, যেমন ওই যে ইডিপাস এবং জোকাসটা, তার মা আবার তার ওয়াইফ। হ্যাঁ, আবার ধরো অ্যান্টিগন, এই অ্যান্টিগনই তো, হ্যাঁ অ্যান্টিগন, একই সঙ্গে তার মেয়ে আবার তার বোন মানে ইডিপাসের মেয়ে আবার ইডিপাসের বোন। তো এগুলোই তো মানে সমস্যা। তো এই সমস্যাগুলো নিয়েই ভিডিও তৈরি করবো আমি সামনে, তোমরা এগুলো সম্পর্কে আরো ক্লিয়ার হতে পারবে আর কি। তোমাদের যেহেতু প্রচুর সময়, আমার মনে হয়েছিল তোমাদের মনে হয় সামনেই পরীক্ষা, তোমাদের তো 1 বছর পরে পরীক্ষা হবে, তো তোমরা এগুলো পাবা, সবই পাবা। আর নেক্সট ক্লাস আজকে কি বার গেল? আজকে বুধবার, বৃহস্পতিবার? তুমি তো মাথা ঘুরিয়ে দিয়েছো। না, নেক্সট ক্লাস বৃহস্পতিবারে হবে, আজকে তো মঙ্গলবার, 7 তারিখ হবে, সানডে কেন? আচ্ছা, ক্যারেক্টার গুলা অনেক পেঁচাল লাগতেছে, হ্যাঁ অনেক পেঁচালি।
এগুলো ওই একটু পড়লে মনে থেকে যাবে, এখন মনে হচ্ছে এরকম, বাট একটা সময় গিয়ে মনে থেকে যাবে। আজকে প্রথমবার হয়তো বা দেখতেছো, বাট একটু পড়ো, পড়তে পড়তে এটা ঠিক হবে। ও আর মা আর ওয়াইফ, এটা তোমরা ইডিপাস পড়েছো না? ইডিপাসই তো মা এবং ওয়াইফ ছিল, সিস্টার এবং বউ, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এগুলো তো আছেই। ব্যাপারটা হচ্ছে মানে আগেকার যুগের এগুলো, আবার এখন মানুষ সভ্য হয়েছে তাই এগুলো এখন আর নাই। আর কিছু কিছু জিনিস আছে যা আগে হয়তো রিয়েলি ঘটতো, কিছু কিছু বিষয়, অনেক আগের যে কাহিনীগুলো, ধরো আগেকার পৃথিবীতে, আজ থেকে হয়তো 2000 বছর আগে, 5000 বছর আগে এরকম অনেক কিছুই হয়তো ঘটেছে। বা আরেকটা জিনিস হচ্ছে রাইটাররা তো অনেক জিনিসকে আরো রং চং মাখিয়ে তৈরি করে, তাই না? এরকম এই যে গডেস টডেস, এগুলো তো ক্যারেক্টার, এগুলো 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 হচ্ছে রাইটিং এর ক্যারেক্টার। কিন্তু অনেকেই আমরা এগুলোকে মনে করে ফেলি না, ও মাই গড, মানে উম, আল্লাহকে আমরা গডের সাথে মিলিয়ে ফেলি। কিন্তু দেখো, গডের গডেস আছে, গডের স্ত্রীলিঙ্গ আছে, বাট বা ফেমিন জেন্ডার আছে, কিন্তু আল্লাহর কোনো জেন্ডার নাই, আল্লাহর কোনো জেন্ডার হয়ও না, কেউ কোনোদিন ট্রাই করে করতেও পারেনি। মানে এখন পর্যন্ত নাই। কিন্তু গডের গডেস আছে। বা অন্যান্য আরো যে ধর্মগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমার হয়তো বা করা যায়, আমি জানি না শিওর, কিন্তু গডের ক্ষেত্রে করা যায় আর কি, গডের গডেস। আচ্ছা, এবার দেখো, এগুলো তো আমাদের ধর্মে মানা ঠিক না, মানে মানবে কেন? এখানে এগুলো তো ক্যারেক্টার। মনে করে এখানে গড একটা ক্যারেক্টার, গড মানে তো আল্লাহ না। উম, আর ধর্মের সাথে এখানে এইটাতে এগুলো তো মানা যাবে না, এগুলো আমরা পড়ার খাতিরে পড়তেছি, এখানে কোনো কিছুই মানার নাই। এখানে ওই যে বলতেছে পজিটন, সমুদ্রের দেবতা, সমুদ্রের আবার আলাদা দেবতা লাগে? আর এই দেবতা, আচ্ছা এখানে আরেকটা তোমরা শিক্ষা পাবা। শিক্ষাটা হচ্ছে গড মানে আল্লাহ যদি এক না হতো, তাহলে অনেকগুলি যদি আল্লাহ হতো, তাহলে কি হতো? একটা মারামারি বেঁধে যেত। আমরা এই জায়গাটাতেই দেখতে পাবো যে একজন গডের সাথে আরেকজন গডেসের মারামারি। জিউস যে গডেস, তাকে তার ওয়াইফ আফ্রোদিতি কি করতেছে, হচ্ছে এই যে ইয়ে করতেছে, কি বলে, আফ্রোদিতি না কে জানো, হেরা, হেরাই মনে হয়। সে হচ্ছে তাকে ডিসিপশন করতেছে, মানে প্রতারণা করতেছে, এই যে। তো গড যিনি, তার ওয়াইফ তাকে ডিসিপশন করতেছে, এটা কি হইলো? তাহলে সে কি কেমন গড হইলো? সে আমাদের মতো ক্যারেক্টার না? তো ব্যাপারটা হচ্ছে যে এখানে এগুলো ক্যারেক্টার, গড মানে এটা আমাদের এগুলোর সাথে মেলানো, আল্লাহর সাথে মেলালে হবে না। এবং এই জায়গাতেই কেউ যদি বিশ্বাস করে ফেলো, মিলিয়ে ফেলো, তাহলে এই জায়গাতেই সমস্যা আর কি। অনেক ওই যে যারা নাস্তিকরা থাকে, তারা অনেকেই এগুলোকেই রিয়েল মনে করে নেয়। হ্যাঁ, এবং এগুলোর বাহিরে তারা চিন্তা করে না। তো এগুলো তো আমরা রিয়েল মনে, আমরা এগুলো এগুলো ক্যারেক্টার। তোমরা ওয়েটিং ফর গডট পড়লা না? গডও তো একটা ক্যারেক্টার, গড থেকে গডটটা এসেছে। কোনো সাবজেক্টেই ধর্ম বিষয়ে কিছুই নাই। যদি আমরা যারা ইয়ে সম্পর্কে বলি, ইসলামের ইতিহাস বা ইসলাম শিক্ষা, এগুলো নিয়ে যদি অনার্স না করি, আমরা বাংলাতে যদি অনার্স করি, তাহলে আমরা কি ভালো জিনিস শিখতাম? শিখতাম না, কোনো কিছুই নাই। আর বাংলাতে হলে হয়তো বা কাজী নজরুলের মাধ্যমে কিছুটা আমরা ইংলিশে ধর্মীয় টাচ পেতাম। কিন্তু ইংরেজি ওই সময়গুলোতে তো আর কোনো মুসলমান কোনো রাইটার নাই। আমরা ইনফ্যাক্ট এই ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত পড়তেছি, কোনো মুসলিম রাইটার পেয়েছি? পাইনি। তো সেক্ষেত্রে আমাদের এখানে তো ইসলামের কোনো কিছু থাকবেই না। আর এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাষা শেখা। আমরা যদি মনে করি যে ওই স্টোরিটা জানলাম, জেনে আমি অনেক খুশি, আহ, বা আমি মানে ইনফ্যাক্ট তোমরা লাইফে সামনে যে চ্যালেঞ্জে পড়তে যাবা, পড়বা বিভিন্ন জায়গায়, যে ভাইবা দিতে গিয়ে চাকরির জন্য এটা সেটা, কোথাও কিন্তু তোমাদেরকে এটা বলবে না যে ওই স্টোরিটা সম্পর্কে বলো এটা। তোমাকে শুরুতেই তো স্পোকেন দিয়ে শুরু হবে, স্পোকেনে আটকায় গেলেই তো তোমরা লজ্জায় পড়ে গেলা। বা একটা ইমেইল লিখতে গিয়ে আটকায় গেলে লজ্জায় পড়ে যাবা। তুমি যেখানে ইংলিশে মাস্টার্স করে যাবা, আরেকজন তোমার সহযোদ্ধা, মানে তোমার কলিগ যিনি, তিনি হয়তো সুন্দর ইমেইল লিখতে পারবে, তুমি পারতেছো না, কিন্তু তুমি ইংলিশে পড়ে গেছো। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ভাষা শেখা। এখানে সাহিত্য আজকে আমরা পড়তেছি এইটুকুই যা। কারণ এই যে এই সাহিত্য হচ্ছে ভাষা শেখার একটা টুল, একটা মাধ্যম। তোমরা ওই যে ইয়েতে পড়েছো না, তোমরা না, তোমরা লিঙ্গুইস্টিক্স এটা না, এটা ইএলটি তে পাবা। ইএলটি তে যাদের আছে তারা জানবা যে লিটারেচার ইজ এ মিডিয়াম অফ টিচিং ল্যাঙ্গুয়েজ।
ভাষা শেখানোর একটা মিডিয়াম। তো সেই মিডিয়াম হচ্ছে এটা লিটারেচার। এটা এর মানে না যে লিটারেচারকে আমাদেরকে বিলিভ করতে হবে। আবার ভালো খারাপের কথা যদি বলো, বাংলা সাহিত্যের ভেতরে ভালো খারাপ আছে না? সাহিত্য মানেই তো এই জিনিসগুলোই, সাহিত্যের ভেতরে এগুলোই আছে। তোমরা আরব্য রজনী পড়েছো না? আরব্য রজনীর ভেতরে প্রেম ভালোবাসা আছে না? আছে। তো ইসলামিক পড়াশোনার বাহিরে যে জায়গাতেই যাবা তুমি, সেখানেই তোমার এগুলো রয়েছে। অ্যারাবিক সাহিত্য পড়তে যাও, সেখানেও গিয়ে দেখবা যে হ্যাঁ, সেখানে ইসলামিক বিষয় রয়েছে, কারণ ওখানে ইসলাম আছে অনেক দিন ধরে, 1500 বছর ধরে ইসলাম আছে, এজন্য ইসলামিক অনেক এলিমেন্ট সেখানে ঢুকে গেছে। ইংলিশে কখনোই ইসলামের কোনো কিছু নাই, এজন্য আসেনি। বা ইচ্ছা করলেই কিন্তু আমাদের ইংলিশ লিটারেচারে এসে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ইংলিশ কোনো রাইটার যারা মুসলিম তাদের ঢুকিয়ে দিতে পারতো না দু একটা সাবজেক্ট? দেয়নি, দেয়নি তারা। তারা তো পারতোই। এই আমরা যেমন কন্টিনেন্টাল পড়তেছি, আমরা যেমন পড়তেছি হচ্ছে আরো অনেক এই টাইপের রাইটিং, কিন্তু সেখানে দিতে পারতো না। আমরা একটা প্যাসেজ টু ইন্ডিয়াতে ওই আব্দুল আজিজের একটা ঘটনা পাই যেখানে মাস্ক সম্পর্কে বলা আছে, এইটা এছাড়া আর কোথায় এরকমটা আছে? তো এই জিনিসগুলো হচ্ছে দিতে দিলেই পারতো, কিন্তু দিবে না তো তারা। ওকে, যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, আমরা নেক্সট ক্লাসে কথা বলবো এই স্টোরির সামারিটা নিয়ে। এবং এ, আমি অনেক ভিডিও তৈরি করব হচ্ছে এই ক্যারেক্টার গুলো নিয়ে, গডেস গডেসদের ক্যারেক্টার গুলো নিয়ে, ফিউচারে আর কি। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাসে কিন্তু পরীক্ষাও আছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।